At first, I am discuss my topic sex determination process in human. কি বললাম? সেক্স ডিটারমিনেশন প্রসেস ইন ম্যান। তাহলে আমরা আসলে কার লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পড়ব না মানুষের। তাহলে এটা কি আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা বা ডিসকাস করব যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। একটা মানুষের সেক্স অর্থাৎ সে পুরুষ না স্ত্রী, অর্থাৎ সে কন্যা সন্তান না পুত্র সন্তান, যে ডিটারমিনেশন এটা নির্ধারণ করব বা সেই নির্ধারণ পদ্ধতিটা কিভাবে করা হয় বা হচ্ছে সে সম্বন্ধে একটা সম্যক ধারণা তোমাদের মধ্যে অ্যাডপ্ট করার চেষ্টা করব। আচ্ছা, দেখা যাক মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, যে পদ্ধতিটার মেথড, সেই মেথডটার নাম আসলে কিন্তু XX and XY পদ্ধতি বা মেথড। এই পদ্ধতি ছাড়া আরো কিছু অন্য প্রাণীদের ক্ষেত্রে XX X0 পদ্ধতি রয়েছে, আবার ZW মেথড আছে কিছু প্রাণীর ক্ষেত্রে, এবং হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড এই পদ্ধতি, হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতি বলেও কিন্তু একটি পদ্ধতি রয়েছে। তাহলে আমরা এই পদ্ধতির দ্বারা কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এইটা মানুষ ছাড়া এটা ড্রসোফিলা মাছি যে তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতেই করা হয়। কিন্তু এই পদ্ধতিটা ঘাস ফড়িং অথবা আমরা পঙ্গপাল এগুলোর ক্ষেত্রে, এটা পাখির ক্ষেত্রে এবং হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতি মৌমাছি বা বোলতা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, এইটা আমাদের আলোচনার বিষয় নয়, জাস্ট এইরকম অনেক মেথড আছে, সেগুলো আমি অন্য প্রাণীদের ক্ষেত্রে কেমন ডিটারমিনেশন হয় তা একটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। কিন্তু মূল থিমটা আমার কোথায় না এখানে, অর্থাৎ XX and XY মেথড, এই পদ্ধতির সাহায্যেই আসলে সেক্স ডিটারমিনেশন প্রসেসটা কিন্তু করা হয়। ঠিক আছে, আমরা মূল অংশে এবারে আমরা প্রবেশ করব। সেক্ষেত্রে আমার ক্রাইটেরিয়াগুলো একটু ভালো করে শুনবে তোমরা, চেষ্টা করবে বোঝার। ঠিক আছে, প্রথমে আমরা যেহেতু সেক্স ডিটারমিনেশন করব, তাহলে দুটো ইউনিসেক্সুয়াল অর্থাৎ একটি পুরুষ এবং স্ত্রী লোকের প্রয়োজন। অর্থাৎ আমরা এখানে একটা মেল অংশ, পুরুষ মেল অংশকে কল্পনা করি, ঠিক এর উল্টো দিকে ফিমেল অংশকে আমরা, এই অংশকে মেল এবং এই অংশকে আমরা ফিমেল অংশ কল্পনা করলাম। ঠিক আছে, মেল এবং ফিমেল। তো আমরা এখানে এদের ক্রোমোজোম নাম্বার 2n = কি হবে 46, 2n = 46। কিন্তু এদের যদি আমরা ক্যারিওটাইপ দেখি, কি টাইপ, ক্যারিওটাইপ যদি আমরা দেখি, তাহলে এর ক্ষেত্রে ক্যারিওটাইপটা কি হবে না 44A, যেহেতু এটি পুরুষ অতএব 44A + XY হবে। ঠিক এদের ক্ষেত্রে কি হবে না বিন্যাসটা কি হবে ক্রোমোজোমের 44A + XX, অর্থাৎ এটা আমরা যে আগে বলছিলাম XX and XY মেথড, অর্থাৎ অটোজোম দিয়ে তো আর লিঙ্গ নির্ধারণ হয় না, অটোজোম দিয়ে দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ হয়। তোমরা আগে পড়েছো ইউনিট এই কোর্স ক্রোমোজোম চ্যাপ্টারে। যাই হোক, আমরা তাহলে এখানে আমরা সেক্স ক্রোমোজোম অর্থাৎ সেক্স, এই মেয়েদের সেক্স ক্রোমোজোম এটা থাকে, পুরুষদের সেক্স ক্রোমোজোম এটা থাকে, এর ভিত্তিতে আমরা ডিটারমিনেশনটা আসলে করব। তাহলে পুরুষ দেহের এই অংশটি আসলে আমাদের কিন্তু শুক্রাশয় পুরুষদের জনন অঙ্গ, শুক্রাশয় বা টেস্টিস,
হ্যাঁ, শুক্রাশয় বা টেস্টিস, এর ভিতরে ক্রোমোজোম নাম্বার এটা আছে। আর এটা হচ্ছে ডিম্বাশয়, হ্যাঁ, ডিম্বাশয় বা ওভারি, ডিম্বাশয় বা ওভারি, এর ভিতরে ক্রোমোজোম নাম্বার তাহলে এইটা আছে। এবার এখানে আসলে মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজন ইজিক্যাল টু হাস বিভাজন, এখান থেকে তাহলে গ্যামেট ফর্মেশন হবে। তো গ্যামেট ফর্মেশন করলে এখানে তাহলে গ্যামেটের ভিত্তিটা কি, একটা কি না 22A প্লাস এক্স, এবং এটা কি হবে 22A প্লাস ওয়াই। সিমিলারলি এখানেও গ্যামেট তৈরি হবে 22A প্লাস এক্স এবং 22A প্লাস এক্স। একটু ভালো করে খেয়াল করো, এই যে শুক্রাশয় থেকে এই যে দুটো তৈরি হলো, এদেরকে আমরা শুক্রাণু বলছি, শুক্রাণু বা স্পার্ম বলা হচ্ছে, শুক্রাণু বা স্পার্ম। আর উল্টো দিকে এদেরকে আমরা ডিম্বাণু বা এগ বলছি, ডিম্বাণু বা এগ, ঠিক আছে, এগ হয়। একটু খেয়াল করো, এই যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি, এই পদ্ধতিটাকে আমরা কি বলি না স্পারমাটোজেনেসিস। কি বলি? স্পারমাটোজেনেসিস। ওকে, তাহলে এদেরকে আমরা কি বলবো? উজেনেসিস, উজেনেসিস। ঠিক, তাহলে এইভাবে গ্যামেট এবং অর্থাৎ শুক্রাণু, অন্যদিকে ডিম্বাণু, একটু খেয়াল রাখবে এইগুলো তৈরি হয়। শুক্রাণু কিন্তু অসংখ্য তৈরি হয় মিওসিস প্রক্রিয়া, প্রায় 10 লক্ষ, কিন্তু ডিম্বাণু একটাই তৈরি হয়। এখানে আমরা সেটা পরে আমরা আসছি, আমরা বোঝাতে চাইছি যেটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, গুরুত্বপূর্ণ টার্ম। খেয়াল করো, এখানে গ্যামেট গুলো একই ধর্মী, এখানেও এক্স, এখানেও এক্স, কিন্তু এখানে এক্স এবং ওয়াই দুটো আলাদা মানে ধর্মী কি তৈরি হয় না স্পার্ম বা শুক্রাণু। তাহলে এখানে আমরা বলবো হোমোগ্যামেটিক। কি? গ্যামেটিক, হোমোগ্যামেটিক, হোমোগ্যামেটিক। ওকে, হোমোগ্যামেটিক কি হবে? ফিমেল, হোমোগ্যামেটিক ফিমেল। কেন হোমোগ্যামেটিক ফিমেল? একই রকমের মায়ের দেহ থেকে একই রকমের সব সময় ডিম্বাণু বের হয়। এক্স ডিম্বাণু বের হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু এখানে নেই। তাহলে এক্ষেত্রে দুটো আলাদা, একটি এক্স এবং একটি ওয়াই অন্য তৈরি হয়। এই জন্য এদেরকে আমরা টার্ম দেব কি? হেটারোগ্যামেটিক, হেটারোগ্যামেটিক কি? হেটারোগ্যামেটিক মেল। তাহলে এই দুটো টার্মের সঙ্গে আমি তোমাদের পরিচয় করে দিলাম। আর একটা পরিচয় করে দিচ্ছি, একটা নাম হচ্ছে এন্ডোস্পার্ম। কি স্পার্ম? ইজিক্যাল টু এন্ডোস্পার্ম। কি? এন্ডোস্পার্ম। ওকে, এন্ডোস্পার্ম। আর এটার নাম হচ্ছে গাইনোস্পার্ম, গাইনোস্পার্ম। দেখো, আমরা বলবো যে পুরুষদের দেহ থেকে, শুক্রাশয় থেকে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় যখন স্পার্ম তৈরি হচ্ছে, সেটা দু রকমের স্পার্ম দেয়। ওয়াই, 22A প্লাস ওয়াই কে বলা হয় এন্ডোস্পার্ম, আর 22A প্লাস এক্স কে বলা হয় গাইনোস্পার্ম। অর্থাৎ পুরুষ দেহে এন্ডোস্পার্ম বা গাইনোস্পার্ম দু ধরনের কি তৈরি হয় না শুক্রাণু। এই জন্য তাদেরকে আমরা বলছি হেটারোগ্যামেটিক মেল। ওকে, তো এইভাবে পুরুষ দেহের সঙ্গে স্ত্রী দেহের মানে সেক্সুয়াল ভাবে মিলিত হলে, মিটিং হলে, তাহলে পুরুষ দেহের স্পার্ম মেয়েদের ডিম্বাশয়ের ওভারির ওভারির এম্পুলা অংশে পৌঁছায় এবং সেখানেই নিষেক হয়, দুজনের সাক্ষাৎ হয়। তাহলে আমি কি বললাম? মেয়েদের শরীরের যে উসাইট, অর্থাৎ এটা হচ্ছে জরায়ু, এই জরায়ুর এই দেওয়ালটার নাম, এইটার নাম জরায়ু, এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটা বলা হয় ফান্ডাস। এখান থেকে এইভাবে ফ্যালোপিয়ান নালী নির্গত হয়ে আঙুলের মতো একটি অভিক্ষেপ তৈরি করে, এদেরকে বলা হয় ফিম্বি। আর এর কাছে আছে কি না, এটারই নাম ওভারি। ঠিক আছে, এই ওভারি থেকে তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে এখান থেকে কি না ডিম্বাণু উৎপন্ন হয়। এই ডিম্বাণু কোথায় চলে আসে? এখানে। এটার নাম কি? ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা, অ্যাম্পুলা এইখানে পৌঁছায়। আর পুরুষ দেহের সঙ্গে মিলিত হলে এদের দেহের ভিতর দিয়ে কোথায় শুক্রাণু, অসংখ্য শুক্রাণু কি না একে আক্রমণ করে। অর্থাৎ তাহলে আমরা কি বললাম? মেয়েদের ফ্যালোপিয়ান টিউব ইউটেরাসের একটা অংশ, এইখানে অ্যাম্পুলাতে কার সঙ্গে? ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর কি হয় না সাক্ষাৎ হয়। ঠিক আছে, এইবারে এই
তাহলে আমরা একটা ডিম্বাণুর একটা স্ট্রাকচার আঁকছি। ডিম্বাণুর এই ভিতরটাকে আমরা কি বলি, নিষেক পর্দা বলি। কি পর্দা? নিষেক পর্দা বা ভাইটালাইন ঝিল্লি বলছি। এর নিষেক পর্দার বাইরে আর একটা লেয়ার আছে। নিষেক পর্দার বাইরে এই লেয়ারটার নাম কি না, এই লেয়ারটার নাম কি না, আমরা বলবো জোনা পেলুসিটা। ওকে, কি বলবো? জোনা পেলুসিটা, জোনা পেলুসিটা। আচ্ছা, এই জোনা পেলুসিটার বাইরে একটা কমল লেয়ার থাকে, কমল স্তর থাকে, কমল স্তর, একটা দেওয়াল থাকে বেশ সুন্দর, মানে এইভাবে থাকে। তো এইটাকে আমরা কি বলি? করোনা রেডিয়েটার। করোনা রেডিয়েটার। ওকে, এই করোনা রেডিয়েটার। এবারে অসংখ্য স্পার্ম তাহলে কোথায়? অ্যাম্পুলাতে গিয়ে এখানে তাহলে পৌঁছলো। এইগুলোকে আমরা স্পার্মের ছবি কল্পনা করো, স্পার্মের ছবি, স্পার্ম স্পার্ম এইগুলো এইভাবে আক্রমণ করছে। তাহলে আমরা যদি একটা স্পার্মের ছবি ভালো করে আমরা লক্ষ্য করো, যে স্পার্মের ছবিটা কি, এইরকম একটা মস্তক এবং তার এইখানে গিবা এবং একটি মূল মধ্যাংশ এবং টেল, চারটি অংশ নিয়ে গঠিত। একটা হেড আছে, একটা নিক আছে, নিক, হ্যাঁ, আর একটা কি না, মধ্যাংশ, মিডিল অংশ, এবং তার টেল অংশ আছে, টেল। এই চারটি অংশ। আর এইখানে একটি কি থাকে না, নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস। আর এর ভিতরেই তাহলে কি আছে না, 22A প্লাস এক্স অথবা 22A প্লাস ওয়াই কিন্তু কি আছে, স্পার্মের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে তার ক্রোমোজোম নাম্বারটি কিন্তু আছে, হ্যাপ্লয়েড রূপে আছে। n ইকুয়াল টু এইটা 22A প্লাস এক্স এন্ড 22A প্লাস বা ওয়াই, হয় এক্স নাহলে ওয়াই আছে। তাহলে এইটা নিউক্লিয়াস, এর গলগি বডি থাকে, এর মাথায় অ্যাক্রোজোম টুপি থাকে, অ্যাক্রোজোম টুপি এবং কিছু হায়ালুরিডেজ এবং কিছু মানে অ্যাগ্লুটিনেশন মানে ঘটানো, অ্যাগ্লুটিনেশন মানে অ্যাগ্লুটিনিন বা অ্যাগ্লুটিনেশন, ফার্টিলাইজিং, অ্যান্টি ফার্টিলাইজিং এনজাইম থাকে, যা একে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে সহায়তা করা। এই অংশে মাইটোকন্ড্রিয়াল ক্লাউড দেখা যায়, মেঘ, যাই হোক। এখানে তাহলে প্রত্যেকে আক্রমণ করে অসংখ্য, 10 লক্ষ আক্রমণ করে, 10 লক্ষ একটা কাকে মানে এদের। এখানে ধরো কল্পনা করো, এর ভিতরে 22A প্লাস 22A প্লাস এক্স আছে, এর ভিতরে আবার 22A প্লাস ধরো ওয়াই আছে, এর 22A প্লাস এক্স আছে। অর্থাৎ এই 10 লক্ষের মধ্যে 1:1, অর্থাৎ এক্স এবং ওয়াই ধরো স্পার্ম আছে কি কটা না, ধরো 5 লক্ষ 5 লক্ষ করে আছে। এরা প্রথমে কোন স্তরে আসে না, জোনা পেলুসিটাতে। জোনা পেলুসিটা পেরিয়ে তারা আস্তে আস্তে কোথায় চলে আসে, তখন কিন্তু শুধু তার মস্তিষ্ক অংশটি প্রবেশ করে, মানে মাথাটা প্রবেশ করে, জোনা পেলুসিটাতে লেগে থাকে। জোনা পেলুসিটার ভিতরে আস্তে আস্তে করে কিটা ঢুকে যায় না, এই মস্তিষ্ক। দেখো জোনা পেলুসিটার ভিতরে, এইটা জোনা পেলুসিটা, জোনা পেলুসিটার ভিতরে তাহলে কি প্রবেশ করে না, প্রবেশ করে কি না, এই একটি মস্তিষ্ক, যার ভিতরে ক্রোমোজোম নাম্বার 22A প্লাস ওয়াই আছে। এবার এর নিষেক পর্দা, অর্থাৎ নিষেক পর্দাকে বিদীর্ণ করার জন্য ZP3 বা গ্লাইকোপ্রোটিন, বিভিন্ন এনজাইম আছে মানে এই মানে শুক্রাণু বা স্পার্মে। তখন তারা এই নিষেক পর্দা বা নিষেক পর্দাকে ফার্টিলাইজ করে, নিষেক পর্দাকে ভেঙে কোথায় না এর ভিতরে প্রবেশ করে। তখন এর ক্রোমোজোম নাম্বার কত হয়, এর ভিতরে প্রবেশ করে ক্রোমোজোম নাম্বার কত, 22A প্লাস ওয়াই। ওকে, আর আস্তে আস্তে কিছু সময়ের পরেই নিষেক পর্দা কিন্তু বন্ধ হয়ে যায়, আর অন্য কোনো স্পার্ম এখানে প্রবেশ করতে পারে না। এই স্পার্মগুলো আস্তে আস্তে ঝরে পড়ে, আস্তে আস্তে কি হয় না, ঝরে পড়ে। তাহলে এই রকম একটা ঘটনা। আর আগে থেকে ডিম্বাণুর ভিতরে কি থাকে, পুরোটাই সাইটোপ্লাজম ইকুয়াল টু উপ্লাজম, আর এর ভিতরে কি থাকে না, 22A প্লাস এক্স। কারণ কি, এদের ক্ষেত্রে সবসময় 22A প্লাস এক্সই থাকবে। এটা কার নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াস। আর এটা কার নিউক্লিয়াস না, স্পার্মের নিউক্লিয়াস। এবার এইটাকে আমরা তখন বলছি যে নিষেক হওয়ার পর না জাইগোট। এই জাইগোটের ভিতরে তাহলে আস্তে আস্তে জাইগোট ইকুয়াল টু, এটাকে আমরা বলছি 2n স্ট্রাকচার। হ্যাঁ, 2n স্ট্রাকচার, এককোষী জাইগোট। এখান থেকেই আসলে একটি ভ্রূণ তৈরি হবে। আমি বলছিলাম, দেখাতে চাইছিলাম যে তাহলে কোথায় হবে এটা, যদি ইউটেরাস হয়, এটা যদি ইউটেরাস হয়, এটা যদি অ্যাম্পুলা হয়। আমি আগেই বলছিলাম এটা হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে অ্যাম্পুলা, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার। তাহলে এখানে এই জাইগোটটি আছে, এ আস্তে আস্তে এখানে চলে আসবে। কোথায় চলে আসবে, এইখানে বা অথবা ফান্ডাসে,
এইবার এদের দেওয়াল থেকে আস্তে আস্তে এরকম কি তৈরি হবে না, কোরিয়ন তৈরি হবে। তখন মায়ের এই অংশে সে কি হবে, রোপণ ঘটবে বা ইমপ্লান্টেশন ঘটবে। অর্থাৎ জাইগোট থেকে মরুলা, বাস্টুলা, বাস্টুলা দশায় কিন্তু এইভাবে রোপণ ঘটবে এর ভিতরে। তাহলে আস্তে আস্তে এই তারা তখন এই জাইগোটটা ভ্রূণ রূপে পরিগণিত হবে, এবং এই বাস্টুলা পরে আরো মানে নিষেক হওয়ার 7 দিন পরে ব্লাস্টুলা কিন্তু ইমপ্লান্টেশন ঘটায়। আস্তে আস্তে সে বাস্টুলা থেকে গ্যাস্টুলা হয়। ফলে গ্যাস্টুলা হওয়ার ফলে এই অংশে অর্গানোজেনেসিস অর্থাৎ অঙ্গ পতঙ্গ তৈরি হওয়া শুরু হয়। কোন অংশে না, এই অংশে। অর্থাৎ এই অংশটি থেকে 3টে লেয়ার তৈরি হয়। ধরো বাইরের দিকে কটেক্স আর ভিতরের দিকে মেডালা। হ্যাঁ, এটা হচ্ছে কটেক্স এবং মেডালা। এবং আমরা সকলে জানি যে গ্যাস্টুলার পরে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি হয়। ফলে মায়ের মাতৃগর্ভে এই ভ্রূণটার আস্তে আস্তে কি করছে না, অঙ্গ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে না, অঙ্গ। ফলে অঙ্গ তৈরি হতে হতে তাহলে তার কি অঙ্গ তৈরি হবে? তার শুক্রাশয় তৈরি হবে না ডিম্বাশয় তৈরি হবে? কারণ কি না, আমাদের বিষয়টা কি যে ওই শিশুটার লিঙ্গ কি হবে। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্নটা কি, যে ওই শিশু তার মায়ের মাতৃগর্ভে যেখানে আছে তার লিঙ্গ শুক্রাশয় হলে সে ছেলে হবে, কিন্তু ডিম্বাশয় হলে মেয়ে হবে। আমরা তো জানি না, সেটা তো ক্রোমোজোম ডিটারমিনেশন করছে। এখানে আমরা অলরেডি জানি এখানে যে শুক্রাণুটি প্রবেশ করেছে সে আসলে কি না, এন্ডোস্পার্ম, অর্থাৎ ওয়াই প্রবেশ করেছে। মানে এর ভিতরে তাহলে 44A এই দুটোকে যোগ করো, তাহলে কি পাবো, 44A প্লাস XY। তাহলে কি হচ্ছে না, আমরা বুঝতে পারছি যে তার ডিটারমিনেশনটা হবে পুরুষ, অর্থাৎ পুত্র সন্তান। তাহলে তার মায়ের এইখানে যখন সে বড় হচ্ছে, অর্গানোজেনেসিস হচ্ছে, সঙ্গে সঙ্গে তো আর তার শুক্রাশয় বা ডিম্বাশয় তৈরি হয় না। তার ফার্টিলাইজেশনের 1-2 মাস পরে যখন তার অর্গান ফর্মেশন হচ্ছে, তখন আসলে এই মেডালা থেকে তার দেহে ওয়াই থাকার জন্য সে কিসের অধিকারী হচ্ছে না, শুক্রাশয় তার দেহে বা অঙ্গে তৈরি হচ্ছে। তখন শিশুটা হয়ে যাচ্ছে পুত্র। আবার যদি উল্টো হয়, এখানে যদি এক্স অর্থাৎ গাইনোস্পার্ম দ্বারা যদি সে নিষিক্ত হতো, এখানে যদি 22A প্লাস এক্স দিয়ে সে নিষিক্ত হতো, তাহলে কি হতো, এখানে কি হতো, 44A প্লাস এক্স। তাহলে তখন সে কি কন্যা সন্তান হতো। এই হচ্ছে মূল ভিতরের ব্যাপার। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে এন্ডোস্পার্ম দ্বারা যদি কোন ডিম্বাণু কি হয়, নিষিক্ত হয়, তাহলে পুত্র হবে। যদি গাইনোস্পার্ম দ্বারা সে নিষিক্ত হয়, তাহলে সে কি হবে না, কন্যা সন্তান হবে। এই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি যে মানে লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোম গুরুত্বপূর্ণ। কি ক্রোমোজোম না, ওয়াই ক্রোমোজোম। ওয়াই থাকলে পুত্র, ওয়াই না থাকলে কন্যা। অর্থাৎ ওয়াই এর সঙ্গে যদি ডিম্বাণু নিষিক্ত হয়, তাহলে কি সন্তান হচ্ছে না, হচ্ছে পুত্র সন্তান। অর্থাৎ সেক্স ডিটারমিনেশন, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মায়ের কোনো কিন্তু ভূমিকা নেই। কারণ মা সবসময় এখানে যে ডিম্বাণুটা তৈরি করবে, সবসময় সে 22A প্লাস এক্স, এটা তার বায়োলজিক্যাল ফাংশন। কিন্তু বাবা হয় এক্স নাহলে ওয়াই, এবং মিলিত হওয়ার সময় তার ওয়াই না এক্স পৌঁছবে, এবং তার ফলে মানে এক্স এর সঙ্গে তার ফার্টিলাইজেশন হবে, সেটা উপর ডিপেন্ড করছে তাহলে পরের জেনারেশনের লিঙ্গ। তাহলে সেক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের অর্থাৎ লিঙ্গ নির্ধারণে অবশ্যই মায়ের কোনো সেইভাবে ভূমিকা নেই। ভূমিকাটি কার আছে না, পিতার। কিন্তু বাস্তবে আমরা উল্টোভাবে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করি, এবং সমাজ ব্যবস্থায় একটা বিরাট রকম মেয়েদের উপর একটা খারাপ লক্ষণ, এগুলো প্রতিভাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তোমরাই পারো সমাজের এই লিঙ্গ নির্ধারণের যে ঘটনাটাকে পরিষ্কার করে বলতে। তার ফলে যারা পিতৃত্ব অর্থাৎ এই পুরুষ লোক, তারাই কিন্তু দায়ী, কিন্তু তারা স্বীকার করে না। যাই হোক, এইরকম বায়োলজিক্যাল ব্যাপারের ক্ষেত্রে কিন্তু এটাই অথেন্টিক, এটাই সঠিক। যাই হোক, এইটার সঙ্গে আমি একটু অন্য ব্যাখ্যা দেব। এখানে ওয়াই থাকা মানে তাহলে পুরুষ, ওয়াই না থাকলে স্ত্রী। এই ব্যাপারটা কিন্তু ডিটারমিনেশন করতে গিয়ে বিজ্ঞানী বিজেস ও মর্গান তারা একটা ড্রসোফিলা মাছি তৈরি করলো, তার ভিতরে এক্স আর ওয়াই আছে।
কিন্তু সে স্ত্রী। কি বললাম, সে এক্সপেরিমেন্ট করে বিজেএস ও মর্গান ড্রসোফিলার উপর সে দেখালো যে এদের থিওরি অনুযায়ী যে ওয়াই থাকলেই তো পুরুষ হবে, কিন্তু ড্রসোফিলা মাছিটি কেন স্ত্রী নেচার দেখাচ্ছে। তখন তারা পাজেল্ড, তখন এরা বললো না তো ওয়াই থাকলেই তো পুরুষ হবে। তখন সেটাকে এরা মানে ক্যালকুলেশনটাকে চেঞ্জ করার জন্য তারা তখন ধারণা করলো যে এই ওয়াইয়ের ওই ড্রসোফিলা মাছির ক্ষেত্রে দেখা যায় যে ওয়াই ক্রোমোজোম আছে, কিন্তু ওয়াই ক্রোমোজোমের ভিতরে একটি বিশেষ জিন আর এস আর ওয়াই জিন কিন্তু নেই। অর্থাৎ এস আর ওয়াই জিন কি এবং সেই সম্বন্ধীয় ব্যাখ্যা আমি আস্তে আস্তে করে বলতে যাচ্ছি তোমাদের। আমি বোঝাতে চেয়েছি যে যে এক্স আর ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের যে এই যে ব্যাপারটা, ওয়াই ক্রোমোজোমের স্ট্রাকচার কি, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের জানতেই হবে। সেটা কি না, একটা ওয়াই ক্রোমোজোমের ছবি তাড়াতাড়ি তোমরা এঁকে ফেলো। আমাদের তো ধরো এই ভাবে বিষয়টাকে আমরা দেখাতে চাইছি, এটা একটা ওয়াই ক্রোমোজোমের ছবি। তোমরা খেয়াল করবে যে ক্রোমোজোমের যে ছবিগুলো বইয়ে দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে আকৃতিতে ছোট ক্রোমোজোম কিন্তু ওয়াই। বুঝতে পেরেছো, ছোট ক্রোমোজোম আকৃতিতে ওয়াই। এই ওয়াই ক্রোমোজোমে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর দুধারের অংশকে এটাকে পি বাহু এবং এটাকে আমরা কিউ বাহু বা আর্ম বলি। আর এটা তার লোকাস এই ক্রোমোজোমের এখানে থাকে, এটাকে আমরা বলছি সিউডো অটোনমিক রিজিন, বা এইভাবে কিন্তু দুই ধারে থাকে, এটা থাকে। আর এই পি বাহুর উপর একটি বিশেষ এই জায়গায় কি না একটি বিশেষ ধরনের জিনের কথা এখানে বলা হয়েছে। এই জিনটারই নাম কি না এস আর ওয়াই জিন। বুঝতে পেরেছো, এস আর ওয়াই জিন এর পুরো নাম কি, সেক্স ডিটারমিনিং রিজিন অফ ওয়াই, এইটা হচ্ছে এর পুরো নাম। হ্যাঁ, এই জিনটার পুরো নাম। এই জিনটা যার দেহে থাকে তাদের দেহে ডিএসএস নিষ্ক্রিয় থাকে, অ্যাক্টিভ হয় না, নিষ্ক্রিয় থাকে। ডিএসএস নিষ্ক্রিয় থাকলে মেল পাথওয়ে জিন, এর পুরো নাম কি, মেল মানে পুরুষদের মেল পাথওয়ে জিন, এটা কি হয় না সক্রিয় হয়। এটা কি হয়, সক্রিয় হলে তৈরি হয় টিডিএফ। কি তৈরি হয় না টিডিএফ এর পুরো নাম কি না টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এইটা হচ্ছে পুরো নাম। অর্থাৎ টেস্টিস মানে কি, শুক্রাশয়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, তোমরা একটু হয়তো জটিল ভাবছো কিন্তু তা নয়। সেটা কি না, ওয়াই যখন এখানে এই ওয়াই পৌঁছেছে, তাহলে ওয়াই এর ভিতরে এই ঘটনাটি আছে। ওয়াই এর উপরে কি আছে না তার পি বাহু। এটা তোমরা দেখো একটা ছবি, এটা এক্ট্রোসেন্ট্রিক ছবিটা, এটা এক্ট্রোসেন্ট্রিক। হ্যাঁ, এখানে এটা পি বাহুর উপরে একটি স্পেশাল জিন আছে, নাম কি, সেক্স ডিটারমিনিং রিজিন অফ ওয়াই। এটা থাকা মানে ওই যখন এই মেডালা থেকে যখন একটা শিশুর কি অঙ্গ তৈরি হবে, সেটা যখন তৈরি হচ্ছে তখন এরা দেখাচ্ছে ডিএসএস নিষ্ক্রিয় করছে ক্রোমোজোম। তার ফলে মেল পাথওয়ে জিন, এইখানে এসআরওয়াই জিন থাকার জন্য মেল পাথওয়ে জিন, পুরুষ দেহের যে জিন সেটা সক্রিয় হচ্ছে। তার ফলে তার দেহে টিডিএফ ফরমেশন হচ্ছে, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। ফলে শুক্রাশয়ের জনন অঙ্গ হিসাবে ওই শিশুটির দেহে ফুটে উঠছে বা প্রস্ফুটিত হচ্ছে। জিন তো ওকে প্রস্ফুটিত করাচ্ছে ওই অঙ্গটাকে। তাহলে সেক্ষেত্রে সেই শিশু তখন সেক্স ডিটারমিনেশন করছে অবশ্যই পুত্র। যদি ওই ওয়াই না গিয়ে এখানে এক্স যায়, তাহলে এখানে যদি এক্স পৌঁছায় তাহলে কি দাঁড়াচ্ছে, তার কি নেই, ওয়াই তো নেই, তারপরে এক্স এর উপর তো আর এস আর ওয়াই জিন নেই। তার ফলে তার লিঙ্গ কি না এইটা সক্রিয় হচ্ছে, ফলে সে ফিমেল অঙ্গের অধিকারী হচ্ছে। ফলে কি অঙ্গে না ফিমেল অঙ্গে, তখন সে ডিম্বাশয় ফরমেশন করছে তার শরীরে, বা তার এই অঙ্গ অর্গানোজেনেসিসে ডিম্বাশয় তৈরি হচ্ছে। তখন সে 280 দিন পরে কন্যা সন্তান রূপে ভূমিষ্ঠ হচ্ছে। তাহলে আমরা
এইটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড বললাম, যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার এইখানে যে ড্রসোফিলা মাছি ব্রিজেস তৈরি করেছিল তার ওয়াই পরীক্ষা করে দেখা গেছে ওয়াই আসলে কি নেই না, এই এসআরওয়াই জিনটা নেই। তাহলে ওয়াই থাকলেই যে সে পুরুষ হবে এমন কথা নেই, সেটা ড্রসোফিলা মাছির ক্ষেত্রে হয়েছে। তাহলে আমরা ওয়াই থাকলেই সেক্স ডিটারমিনেশনে সে পুরুষ অঙ্গের অধিকারী হবে এমন কথাটা নয়। জেনেটিক্যালি কি না, ওয়াই এর উপর থাকতে হবে এসআরওয়াই জিন। মানুষের ক্ষেত্রে অবশ্য প্রত্যেক ক্ষেত্রে ওয়াই এর উপর এসআরওয়াই জিন আছে, এবং তার ডিটারমিনেশনের ক্ষেত্রে এই ডিটারমিনেশনটাই বললাম, ওটা আমরা বিজেসের ক্ষেত্রে মানে ড্রসোফিলার ক্ষেত্রে আমরা এটাকে তুলে ধরলাম জাস্ট তোমাদের কাছে। এইভাবেই আসলে মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয়। তো লিঙ্গ নির্ধারণের তাহলে এই ব্যাপারটা